বেশ কিছুদিন আগেও কিন্তু অপারেশন যখন করা হতো অনেকটা অংশ কেটে তারপরে কিন্তু অপারেশন করা হতো এবং এই দাগগুলো কিন্তু দীর্ঘদিন থেকে যেত। তবে বর্তমান সময়ে কিন্তু অপারেশন নাম শুনলে কিন্তু ভয় পাওয়ার মতো তেমন কোনো কারণ নেই, কারণ লম্বা দাগ কেটে অপারেশন করার পদ্ধতি কিন্তু বেশ কিছুদিন আগেই চলে গেছে। এখন আমাদের বাংলাদেশেই চিকিৎসকরা খুব কম পরিসরের জায়গা নিয়েই কিন্তু বড় বড় সব অপারেশন করছে। দর্শক, আজকে সেই ধরনের অপারেশনগুলো নিয়ে কিন্তু আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজকে সব আধুনিকতম সার্জারি নিয়ে কথা বলবো এবং এই সমস্ত সার্জারি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ সার্জন। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান, জেনারেল ও এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, থ্যাংক ইউ ডক্টর শারমিন। আধুনিক সময় মানে বর্তমান সময়ে আমরা নানা ধরনের অপারেশন সম্পর্কে কিন্তু জানি যে অপারেশনগুলো দেখা যাচ্ছে অনেক বড় জায়গা ধরে কাটা লাগছে না, খুব ছোট ছোট ছিদ্র করেই অপারেশনগুলো করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে অপারেশনগুলো কিন্তু অনেক বড় বড় ধরনের অপারেশনও হয়, যেগুলোকে আমরা অনেক সময় এই এন্ডোস্কোপি বা ল্যাপারোস্কোপিক সার্জারি হিসেবে আমরা জানি। এই ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো আসলে কি এত ছোট জায়গা জুড়ে বা সূক্ষ্ম একটা ক্ষত করে কিভাবে এই সার্জারিগুলো করা হয় সেটা সম্পর্কে একটু আগে জানি। Exactly. Again, thank you, Dr. Sharmin. This is the very good message for the general people. সাধারণ মানুষের জন্য এটা একটা ভালো মেসেজ। বেসিক্যালি আমরা আগে একটা কনভেনশনাল সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে ছিলাম আমাদের থ্রু আউট দ্য নেশন। ব্যাপারটা হলো কি, আমরা ধরেন আপনি একটা পিত্তথলির অপারেশন করবেন, আপনার পূর্বে আপনার কোনো জেনারেশনে যদি পিত্তথলির অপারেশন হয়ে থাকে দেখবেন একটা বিগ ইনসেশন আপনার আপার অ্যাবডোমেনের পেটের উপরে ডান অংশে প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার একটা বিগ কাটা, একটা বড় কাটা, একটা বড় হয়ে থাকছে, একটা ব্যাড লুকিং আর আগলি লুকিং একটা বড় একটা স্কার ডেভেলপ হয়ে বসে আছে। এই ব্যাপারগুলো এইগুলো হলো কনভেনশনাল যে সার্জিক্যাল ব্যাপারগুলো। ঠিক সেম সার্জারিটাকে কিভাবে কয়েকটা ফ্যাক্টরে ডেভেলপ করা যায় এই চিন্তা থেকেই বেসিক্যালি ল্যাপারোস্কোপিক সার্জারি আসা। সেটা কি, আপনি কসমেটিক্যালি আগলি লুকটাকে কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসবেন, মানে একটা বড় স্কার অ্যাভয়েড করতে চাচ্ছেন। আপনি আগে একটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে 5-7 দিন হসপিটাল স্টেইং পিরিয়ড ছিল, সেটা আপনি ওভারনাইট স্টেইং পিরিয়ডে নিয়ে এসেছেন, এমনকি দিনেরটা দিনেও ছেড়ে দিতে পারতেছেন পেশেন্ট। ইন দ্য মিন টাইম আপনি কি করলেন, চান্স অফ ইনফেকশন কমিয়ে দিলেন। ইন দ্য মিন টাইম আপনি হসপিটাল ব্লিডিংয়ের চান্স কমিয়ে দিলেন এবং এই যে ব্লিডিংয়ের চান্স কমিয়ে দিলেন, কসমেটিক্যালি ইমপ্রুভ করে ফেললেন, একটা ব্যাড স্কার অ্যাভয়েড করলেন এবং ইন দ্য ফিউচারে ওই ইনসিশন বা ক্ষতর জায়গা দিয়ে হার্নিয়ার চান্সটা কমিয়ে দিলেন। এই বেনিফিটগুলো গেইন করার জন্য আমরা করলাম কি, এই এত বড় ইনসিশন না দিয়ে আমরা একটা কি হোল সার্জারি, কি হোল ছোট্ট ছিদ্র করে অপারেশনের দিকে ছুটে গেলাম। সেটা কি বেসিক্যালি ব্যাপারটা হলো, ধরেন আপনি একটা ল্যাপারোস্কোপিক পিত্তথলির অপারেশন করবেন। ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আপনি একটা ছোট্ট মাত্র 1 সেন্টিমিটার, ক্ষেত্র বিশেষে 5 মিলিমিটার এত ছোট, ইয়েস, এত ছোট্ট একটা ছিদ্র ক্রিয়েট করে আপনার নাভির চারিদিকে আপনি একটা বাতাস বা গ্যাস ঢুকিয়ে দেন, কার্বন ডাইঅক্সাইড, পেটটা ফুলে যায়। ফুলে যাওয়ার পর আপনি সেটার মধ্যে একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে দেন। ক্যামেরা ইন্ট্রোডিউস করার ফলশ্রুতিতে কি হলো, একটা ইমেজ প্রসেসরের মাধ্যমে আপনার টিভি মনিটরে আপনার সামনে পুরো পেটের ভিতরটা ভিজুয়ালাইজড হয়ে গেল। আচ্ছা, তাহলে কি হলো, আপনি আপনার পিত্তথলি বা টার্গেটের জায়গায় দেখতে পারলেন। ইন দ্য মিন টাইম পেটের অন্য কোথাও অন্য কোনো প্যাথোলজি বা সমস্যা আছে কিনা আপনি কিন্তু পুরোটা সার্ভে করে আসতে পারলেন। তার মানে কি, এটা ডায়াগনস্টিক অ্যাকুরেসিও বাড়ালো। আপনি আপনার পিত্তথলি অপারেশন করবেন, ফাইন। ইন দ্য মিন টাইম আপনার তল পেটের কোনো প্রবলেম আছে কিনা, আপনার পেটের বাম অংশে কোনো প্রবলেম আছে কিনা, এই ব্যাপারটাও কিন্তু আপনি সার্ভে করে ফেলতেছেন, কারণ পুরো পেট এখন স্ক্রিনে মনিটরে আপনার সামনে। ওকে, তার মানে আমি যদি ছোট অন্য কোনো অসুখ থেকে থাকে আমার শরীরে অন্য জায়গাতে, সেটাও কিন্তু দেখে সার্ভে করে ফেললেন। ইন দ্য মিন টাইম বিকজ হোল অফ দ্য পেট বা অ্যাবডোমেনটা আপনার চোখের সামনে চলে আসছে। কিন্তু এই যে অপারেশনের ক্ষেত্রে আপনি বলছেন যে ছোট একটা ছিদ্র করে আপনারা ক্যামেরার মাধ্যমে যে দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে অপারেশনের মাধ্যমে তো আমরা কোনো একটা জিনিস কেটে বের করে ফেলা হয়। তো এই আমরা যখন অনেক বড় একটা ইনসিশন দেই 10-15 সেন্টিমিটার যখন হয়, সেই ক্ষেত্রে তো দেখতে জানি জায়গাটা আমাদের দেখতে সুবিধা হয়, বড় একটা জিনিস কেটে নিয়ে আসতে সুবিধা হয়, কিন্তু এত ছোট ছিদ্র দিয়ে আসলে কেটে নিয়ে আসা এক্স্যাক্টলি কনসেপ্ট। থ্যাংক ইউ শারমিন। এক্স্যাক্টলি ব্যাপারটা হলো, আপনি তো এই ক্যামেরা দিয়ে পুরো পেটটা দেখতে পাচ্ছেন, এটাই শেষ না। এরপরে আপনাকে আরো 5 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারের কম, ক্ষেত্র বিশেষে 1 সেন্টিমিটারে আরো 1 বা একাধিক ছিদ্র তৈরি করতে হবে পেটে।
পেটে তৈরি করার পর একটা ছিদ্র দিয়ে আপনার ইলেকট্রোসার্জিক্যাল ডিভাইস, মানে কি আমরা হলো বিদ্যুৎকে ব্যবহার করে আমরা এই ডিভাইসের মাধ্যমে আগুন তৈরি করে অথবা আরও আমাদের তাপ তৈরি করে অথবা আল্ট্রাসোনো ইউজ করে, হারমোনিক স্ক্যালপেল বলে, এইগুলা ইউজ করে আমরা করি কি আরো ইনস্ট্রুমেন্ট এটার মধ্যে ঢুকালাম। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে ছিদ্র পরিমাণ আরেক হ্যাঁ, বেড়ে আর যায়। 3টা 4টা ক্ষেত্র বিশেষে এক একটা অপারেশনে 3টা কোনোটা 4টা প্রয়োজন হয়। এতে একটা দিয়ে আমরা ধরি, একটা দিয়ে আমরা কাটি, কোনোটা দিয়ে আমরা ক্লিপিং করি, কোনোটা দিয়ে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেই ইলেকট্রোসার্জিক্যাল, কোনোটা আল্ট্রাসোনিক মেশিন ইউজ করে আমরা সেটা ডিসেকশন করি। এই কাজটা করে গলব্লাডারটাকে কেটে ফেললাম। আমি কেটে ফেললে এই যে হোল ক্রিয়েট করলাম, এটা ওয়ান অফ দ্য হোলস, যে কোনো একটা ছিদ্র দিয়ে আমরা গলব্লাডারটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসি। আমার অপারেশন ইজ কমপ্লিট। দেন আমি ছোট পুরো ছোট জিনিসটাকে বের করে নেওয়া সম্ভব হচ্ছে। হ্যাঁ, আমি আগে যে এত বড় একটা ইনসিশন দিয়ে বের করে নিয়ে আসলাম, এখন কিন্তু আমি ছোট্ট ওই ছিদ্রটা দিয়ে গলব্লাডারটাকে বের করে নিয়ে আসলাম। ইন দ্য মিন টাইম হলো কি ছোট ছোট 3টা বা 4টা ছিদ্র তৈরি হলো, আমি শুধু 2টা বা একটা সেলাই দিয়ে দিলাম, তার শুধু এই 3টা ছোট ছোট ছিদ্র ছাড়া পেটে আর কোনো স্কার মার্ক অথবা দাগ নেই। তাহলে তো এগুলো শুকোতে অনেক তাড়াতাড়ি সম্ভব। ভেরি র্যাপিড। আমি তো বললাম যে আপনি এই একটা পিত্তথলির অপারেশন করে আগে যেমন 7 দিন হসপিটালে স্টেইং পিরিয়ড ছিল, এখন আপনি আজকে সকালে অপারেশন করে আজকে সন্ধ্যায় বাসায় চলে যেতে পারেন। এটাও সম্ভব, মানে Yes. একদিন 2 দিন থাকার আর প্রয়োজন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সতর্কতা যদি আমি জানতে চাই যে একটা বড় স্কার মার্ক বা একটা ইনসিশনে ওটাতে শুকোতে দিতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, হাঁটাহাঁটি করা যাবে না, খাবার দাবারের রেস্ট্রিকশন থাকছে, নানা রকম থাকে। সেক্ষেত্রে কি এই যে ল্যাপারোস্কোপি করে কি একই ধরনের রেস্ট্রিকশন তাদের ফলো করতে না, হয়? ল্যাপারোস্কোপিক সার্জারিতে ইউ আর টেকিং সাম এক্সট্রা বেনিফিট ফ্রম দ্য কনভেনশনাল ওপেন সার্জারি। কেমন সেটা? এক্সট্রা বেনিফিট কি, আপনাকে আমরা একটু আগেই বললাম যেটা কসমেটিক্যালি আগলি ব্যাপারটাকে সেটা তো অ্যাভয়েড একটা ব্যাপার করলেন। থাকছে। ইন দ্য মিন টাইম হলো গিয়ে বড় ইনসিশন মানে কি আপনি মাসেল কাটতেছেন, স্কিন কাটতেছেন, সাবকিউটেনিয়াস layer টিস্যু আমাদের লেয়ারগুলো চলে কাটতেছেন। যাচ্ছে। এখানে কিন্তু আপনি কোনোটাই ওইভাবে কাটতেছেন না। তার মানে কি আপনার রেস্ট্রিকশন ফর দ্য লাইফ লিডিং এই ব্যাপারগুলো কিন্তু এমনিতেই ল্যাপারোস্কোপিক সার্জারিতে কমে আসতেছে। Okay. বিকজ ইনসিশনটাই ভেরি স্মলার ওয়ান, আপনি মাসেলগুলোকে এভাবে কাটতেছেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে ওই যে রেস্ট্রিকশন টু দ্য লাইফ এটা না, আপনি ভেরি আর্লি পিরিয়ড আপনার ওয়ার্কিংয়ে চলে যেতে পারবেন, আপনার অ্যাক্টিভিটি শুরু করে দিতে পারবেন। ভেরি আর্লি পিরিয়ড আপনার বাকি যে কনসার্নগুলো আছে আপনার সেই কনসার্নগুলোতে ইউ উইল ইনভলভ ইউর সেলফ। Okay. বিকজ বাট ইন কেস অফ ওপেন সার্জারি ইউ নিড টেস্ট অ্যাট লিস্ট 7 to 10 days মিনিমাম। পার্সন টু পার্সন তো অনেক অনেক চেঞ্জও হতে পারে, সার্জারি টু সার্জারি, পার্সন টু পার্সন ভ্যারি সব করতে ক্ষেত্রে পারে। কিন্তু But- আপনি বলেন যে গল ব্লাডার বা পিত্তথলির একটা অপারেশন যেটা ল্যাপারোস্কোপিতে করা যায়, এছাড়া আর কোনো অপারেশন কি করা সম্ভব জি, ল্যাপারোস্কোপির আমাদের দেশেও মাধ্যমে? হচ্ছে অনেক সার্জারি এখন ল্যাপারোস্কোপিক্যালি হচ্ছে। কোলন সার্জারি ল্যাপারোস্কোপিক্যালি হচ্ছে, তারপরে অ্যাপেন্ডিক্স সার্জারি ল্যাপারোস্কোপিক্যালি হচ্ছে, তারপরে হলো গিয়ে আপনার বিভিন্ন গাইনোকোলজিক্যাল অপারেশন, ধরেন হিস্টেকটমি, ঠিক আছে, ধরেন একটা সিস্ট বা টিউমারের অপারেশন, এগুলো ল্যাপারোস্কোপিক্যালি হচ্ছে। আমাদের পিত্তথলির অপারেশন তো ল্যাপারোস্কোপিক্যালি খুবই পরিচিত এখন একটা common ব্যাপার, একটা ব্যাপার। এবং ক্ষেত্র বিশেষে গার্ড বা ইন্টেস্টাইনের বিভিন্ন সার্জারি ল্যাপারোস্কোপিক্যালি এখন হচ্ছে। এই সেক্ষেত্রে কি যাদের ক্ষেত্রে ডায়াবেটিস বা হাইপারটেনশনের পেশেন্ট যারা আছেন তাদের তো অনেক রেস্ট্রিকশন মেনে তো যে বিভিন্ন রকম অপারেশনে যেতে হয়, ল্যাপারোস্কোপির ক্ষেত্রে কি ধরনের? হ্যাঁ, এই ব্যাপারটা হলো কি ল্যাপারোস্কোপির ক্ষেত্রে কিছু ড্রব্যাকও আছে, ঠিক আছে। আর আপনি ওপেন সার্জারি বলেন আর ল্যাপারোস্কোপিক সার্জারি বলেন, দুইটাতেই তো অ্যানেস্থেসিয়া দরকার হয়। এবং আপনার পেশেন্টকে যদি মাল্টিপল কোমরবিডিটিস থাকে, ধরেন হাইপারটেনশন, আপনার পেশেন্টের ধরেন ডায়াবেটিক্স, কিডনি ডিজিজ, এইগুলো তো আপনাকে সংশ্লিষ্ট করেসপন্ডিং ফিজিশিয়ান বা ডাক্তার দেখে অপটিমাইজ করেই ইউ উইল ফিট ইউর পেশেন্ট ফর দ্য জেনারেল অ্যানেস্থেসিয়া। এটা হলো অ্যানেস্থেসিয়ার প্রিরিকুইজিট। আই এম দ্য সার্জন, আই উইল ডু দ্য অপারেশন, বাট ইউ নিড টু গো ফর দ্য ফিটনেস ইন দ্য জেনারেল অ্যানেস্থেসিয়া প্রসিডিউর। দ্যাটস ওয়াই ফর দ্য জেনারেল অ্যানেস্থেসিয়া ফিটনেস ইউ নিড টু এনশিওর অ্যান অপটিমাইজেশন ইউর কোমরবিডিটিস। আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো অপটিমাইজ করে জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য আপনি ফিট হবেন। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, ল্যাপারোস্কোপিক সার্জারি একটা ড্রব্যাকের মধ্যে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে এই সার্জারিটাকে ল্যাপারোস্কোপিক বলেন অথবা রোবোটিক সার্জারি বলেন। ল্যাপারোস্কোপিক সার্জারি পরবর্তী যে ইন্টেনশনটা সেটা রোবট নিয়ে কাজ করা। রোবটে ল্যাপারোস্কোপিকের চাইতেও আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। রোবোটিক সার্জারি, হ্যাঁ, সেই এক্সট্রা বেনিফিটটা কি, ধরেন আপনার কিছু অ্যানাটমিক্যাল সাইট আছে যেই সাইটগুলোতে আপনার হ্যান্ড অথবা সার্জন হ্যান্ড অথবা ইনস্ট্রুমেন্ট প্রবেশ করানো যথেষ্ট ডিফিকাল্টার ওয়ান। ইন দ্যাট সিচুয়েশনে খুব প্রেসাইসলি এবং মেটিকুলাসলি রোবোটিক সার্জারি সেই জায়গাগুলোতে রিস্ক করতে পারে। এইটা একটা এক্সট্রা বেনিফিট নিচ্ছেন রোবট এই থেকে। বেনিফিটটা আসলে নিচ্ছে কে? সার্জন নিজে করছে নাকি কোনো রোবট দিয়ে করাচ্ছে? ব্যাপারটা আসলে সার্জন নিজেই সার্জারিটাকে অপারেট করবে, রোবট অ্যাসিস্টেড, রোবট উইল হেল্প ইউ, বাট সার্জন ইজ ম্যান্ডেটরি। সার্জন যার নিজের হ্যান্ড মুভমেন্টের মাধ্যমে অপারেশনটা করতেছে একটা কনসোলে বসে, রোবট সেইটাকে জাস্ট এক্সিকিউট করতেছে।
এতে আরো একটা এক্সট্রা বেনিফিট আছে যেটা খুব মজার। সেটা হচ্ছে ধরেন আপনি সার্জন, আপনার একটা হ্যান্ড শেকিং প্রবলেম আছে, ইউর হ্যান্ড আর ইন শেকিং বা ট্রেমর, রোবট এটা ফিল্ট্রেশন করে দিবে। রোবট অপারেশনটা করে ফেলবে, বাট আপনার এই হ্যান্ড শেকিংটাকে সে ফিল্ট্রেশন করে নিউট্রালাইজ করে ফেলবে। আচ্ছা, এটা কতটুকু সেফ একজন রোগীর জন্য? এটা রোগীর জন্য বেটার। এটা আসলে কি বেসিক্যালি তো আমরা ডে বাই ডে করতেছি এগুলো, এবং উন্নত বিশ্বে এগুলো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। বাট ওই যে আমি বললাম আরেকটা ড্রব্যাক, দুইটা ড্রব্যাক আছে এই সার্জারিগুলোর। নাম্বার ওয়ান, দিস ইজ দ্য সার্জারি ফর লাক্সারি, বিকজ ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আপনি রোবট ইউজ করবেন, ইউ নিড টু বাই দ্যাট, অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, সার্জারি ফর দ্য লাক্সারি, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে আপনার এইটা লার্নিং কার্ভ এন্ড সেট আপটা দরকার, বিকজ এই সার্জারিতে যার ট্রেন আপ নাই, যার এডিকুয়েট টিম নাই, সে তার জন্য তো এই লার্নিং কার্ভটা রিস্ক করতে হবে আগে। সো একটা লং লার্নিং কার্ভ, একটা স্কিল টিম দরকার, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, সার্জারি ফর লাক্সারি, ইউ নিড টু পে ফর দ্যাট, আপনাকে এটা ক্রয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা অনেক বেশি ব্যয়বহুল একটা অপারেশন হবে, তাই অনেক বেশি ব্যয়বহুল। আসছে কি আস্তে আস্তে এটা সহনশীলতায় চলে আসবে, আস্তে আস্তে আসবে। ইন ফিউচার আমরা আশা করি যে এটা সবার জন্য অ্যাভেলেবল হবে। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ঢাকায় যারা থাকছেন তারা অনেকে, যারা দেশে বাইরে গিয়ে অপারেশন করতে পারেন, তারা হয়তো বা এই ধরনের অপারেশনগুলো অ্যাফোর্ড করতে পারছেন বা করছেন। কিন্তু যারা পেরিফেরিতে থাকছে বা ঢাকার বাইরে থাকছেন, একজন বয়স্ক ব্যক্তি হঠাৎ করে তার বুকে ব্যথা হলো, তার গল ব্লাডার অপারেশন করার খুব বেশি এমার্জেন্সি হলো, সে কি পেরিফেরিতে বসে এত ধরনের চমৎকার ধরনের সব অপারেশন কি সম্ভব তার জন্য? ইয়েস, এক্স্যাক্টলি। আমরা এখন আসলে অনেক দূর এগিয়ে গেছি আমরা বাংলাদেশ। সেটা হচ্ছে আমরা এখনো রোবটে অতটা ওয়েল ডেভেলপ না, আমাদের অত অ্যাভেলেবেল না, বাট ল্যাপারোস্কোপিক সার্জারি এখন উপজেলায় পৌঁছে গেছে। ওকে, ল্যাপারোস্কোপিক সার্জারি উপজেলায় পৌঁছে গেছে এই জন্যই, বিকজ হলো গিয়ে একটা ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্ট বলতে আপনার একটা ইমেজ প্রসেসর, কিছু ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, মনিটর, ঠিক আছে, এইগুলো অলরেডি উপজেলায় পৌঁছে গেছে। ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ ওয়ান, দ্যাটস ওয়াই ইট ইজ স্টিল অ্যাভেলেবল এট দ্য উপজেলা লেভেল। সো অ্যান্ড ডু ইউ নো দ্যাট আমাদের উপজেলা লেভেলেও সার্জন পোস্টেড আছে উপজেলা হাসপাতালে, যে হলো আপনার এফসিপিএস অথবা এমএস করা বা পোস্ট গ্র্যাজুয়েটেড সার্জন। ল্যাপারোস্কোপিক সার্জারি নাও এট দ্য উপজেলা লেভেল। সো এবং ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল ফর ইউর পিপল। আমার প্রয়োজন যদি থাকছে তো সেক্ষেত্রে সে রোবোটিক সার্জারি নিতে পারছে, বাট যার দরকার হচ্ছে না সে ল্যাপারোস্কোপি নিয়ে কিন্তু ইজিলি কিন্তু সুস্থ থাকতে পারছে। কারণ আমরা যেটা জানছি যে আসলে ওপেন সার্জারি অনেক বড় একটা ইনসিশন দিয়ে সেই জায়গায় একটা স্কার মার্ক নিয়ে সারা জীবন ঘুরে বেড়ানোর দরকার নেই, খুব কম সংখ্যক একটা ওপেন করেও কিন্তু এই ধরনের অপারেশনগুলো করা যাচ্ছে। আচ্ছা, এই যে গল ব্লাডার অপারেশনের কথা বললেন, যে গল ব্লাডারটা কেটে তার ফেলে দেওয়া হচ্ছে বা অপারেশনটা করা যাচ্ছে এবং খুব দ্রুত সে সুস্থ হয়ে যাচ্ছে, এর পরবর্তীতে গল ব্লাডারটা না থাকার জন্য কি কোনো সমস্যা হতে পারে? না, আসলে কি বেসিক্যালি এটা তো একটা ডিজিজের পার্ট, বাট একটা ডিজিজ হইছে বলে আপনি ফেলতেছেন। আপনি তো আসলে হেলদি অ্যাপেন্ডিক্স, হেলদি গল ব্লাডার, হেলদি ক্লোন অথবা হেলদি একটা ইউট্রাইন ডিজিজ, এটা তো ফেলতেছেন না। তার মানে এটা একটা প্যাথোলজি, আর ইউ নিড টু রিমুভ দ্যাট। আপনার আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাকে এটা ফেলে দিতে হবে। ইন দ্যাট সিচুয়েশন ইউ নিড টু রিমুভ দ্যাট। হ্যাঁ, পিত্তথলি আপনি যদি কেটে ফেলেন, এটা আপনার লাইফ স্টাইলে খুব একটা প্রভাব বিস্তার করে না, বিকজ এখানে একটা পাচক রস বা যেটাই থাকে, বাইল থাকে, এটা আপনার ফ্যাট টাইপের ফুড পরিপাকে সাহায্য করে। সো এইটা হলো গিয়া আফটার দ্য ভেরি ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড, অপারেশনের ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিছু ফ্যাট অ্যাবজর্পশনে কিছু মানে প্রবলেম তৈরি করতে পারে, বাট ইন দ্য কোর্স অফ দ্য টাইম ইউর বডি উইল টেক দিস ওকে। ইন দ্য কোর্স অফ দ্য টাইম এটা অ্যাডাপ্টেশন হয়ে যাবে এবং এটা আপনার কোনো প্রবলেমের কারণ হবে না। ভেরি ইমিডিয়েট পিরিয়ডে, ইমিডিয়েট পিরিয়ডে। অ্যাপেন্ডিসাইটিসের কথা বলেন, যে অ্যাপেন্ডিসাইটের অপারেশনও কিন্তু এই ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে। আসলে অ্যাপেন্ডিসাইটিসের যে কোন স্টেজে গেলে তখনই অপারেশনটা করা দরকার? আসলে এটা হলো গিয়ে সার্জন উইল ডিসাইড দ্যাট, বাট হলো গিয়ে অ্যাপেন্ডিসাইটিসের ব্যাপারে কিন্তু প্রোটোকলটা হলো অ্যাপেন্ডিসাইটিস হইছে, ইউ ক্যান গো ফর দ্য সার্জারি, এরকম একটা ব্যাপার। বাট হলো গিয়ে মাঝে মাঝে কেউ পেশেন্ট উইশের এখানে একটা ব্যাপার আছে, বিকজ বিফোর সার্জারি ভেরি মাচ ইম্পর্টেন্ট ওয়ান হলো ইউ নিড টু প্রোভাইড দ্য কনসেন্ট, বিকজ আপনার শরীর, আপনি পেশেন্ট, আপনার অনুমতি ছাড়া কারো আপনার শরীরে ছুরি ঠেকানোর একদম সাহস নেই। আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্ট হলো আপনার কাউন্সিলিং দ্যাট আমি আপনাকে বললাম যে ইউ নিড টু রিমুভ ইউর অ্যাপেন্ডিক্স, ইউ নিড টু গো ফর দ্য সার্জারি। সেটা দুইটা অপশন, একটা ওপেন আর একটা হলো ল্যাপারোস্কোপিক্যালি। ইউ নিড টু চুজ ওয়ান অ্যান্ড আই উইল গো ফর দ্য সার্জিক্যাল ইন্টারভেনশন। আমি এটা বললাম, বাট আপনি বললেন ডক্টর আই এম নট এগ্রি উইথ ইউ, আই উইল নট গো ফর দ্য সার্জারি। আপনার শরীর, কারো কোনো সামর্থ্য নাই নাইফ ঠেকানো। সো আসলে
আমরা রিস্ক অ্যান্ড বেনিফিট স্ট্র্যাটেজিটাকে কাউন্ট করে বাই মাই ওন নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স আই উইল জাস্ট অ্যাডভাইস ইউ, বাট আপনি করবেন কি করবেন না এই ডিসিশন সম্পূর্ণই পেশেন্টের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি সেই প্রয়োজনটা বুঝছে কিনা, তার প্রয়োজন হচ্ছে কিনা সেটাও তাকে জানতে হবে। এন্ডোস্কোপি একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা জানি যে কিছু ডায়াগনোসিস করা যায়, আসলে এই পদ্ধতিটা সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি জিআই এন্ডোস্কোপি। জিআই মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সহজ ভাষায় আমাদের বলতে পারে আমাদের ফর দ্য জেনারেল বা লেম্যানদের জন্য সেটা হচ্ছে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে রাস্তাটা, জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এখানে একটা অংশ আছে খাদ্যথলি, একটা অংশ আছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, আর একটা অংশ আছে বৃহদান্ত অথবা লার্জ ইন্টেস্টাইন। এইখানে জাস্ট আমাদের একটা স্কোপ আছে যেটার সাথে ক্যামেরায় আছে এবং যেটার সাথে আবার ছোট ছোট ইনস্ট্রুমেন্ট ঢুকানোরও একটা প্রসেস আছে। এই ক্যামেরাটা আমরা ঠিক সেম প্রসেসে, অনেকের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয়, অনেকের ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া প্রয়োজন হয় না, লোকাল স্প্রে দিয়ে আমরা এই ক্যামেরা বা এই স্কোপটাকে আমরা মুখ দিয়ে তার ইসোফেগাস ক্রস করে খাদ্যথলি পর্যন্ত অথবা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেনাম পর্যন্ত ঢুকিয়ে দিয়ে একটা মনিটরের মাধ্যমে পুরোটাকে সার্ভে করে দেখি। এইটাকে বলে আপার জিআই। এটা যেহেতু শরীরের উপরের অংশে, আপার জিআই এন্ডোস্কোপি বলা হয়ে থাকে। তো এটা আমি কেন করতেছি? দেখা যায় আপনার ছোট্ট একটা টিউমার বা পলিপ আছে আপনার খাদ্যথলিতে অথবা ইসোফেগাসে। এইটা সাধারণত ইউজুয়াল যে ইনভেস্টিগেশন আছে, সেটা ধরেন আল্ট্রাসাউন্ড, সেটা ধরেন সিটি স্ক্যান, ইট উইল নট বি প্রপারলি ভিজুয়ালাইজেশন বাই দ্যাট ইনভেস্টিগেশন। দ্যাটস ওয়াই আপনি ক্যামেরা দিলে নিজ চোখে আপনি দেখতেছেন খাদ্যথলিতে কি আছে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রোগীকে দেখাতে পারছি, হ্যাঁ, এটা রেকর্ডও থাকে, দেখতে পাচ্ছে। সিডি ক্যান বি প্রোভাইড টু ইওর পেশেন্ট, সিডি দিয়ে দিব ভাই, আপনি দেখানোর জন্য সুবিধা হয় যে উনি দেখতে পাচ্ছে যে আসলে ওনার পেটের অবস্থা কি বা কোন জায়গায় কি ধরনের সমস্যা। সাধারণত গ্যাস্ট্রিকের আলসার হলে অনেক সময় এন্ডোস্কোপির সাজেশন দেয়া হয়, আসলে সেটাও কোন ক্ষেত্রে এটা একটু জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। ওকে, দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম আধুনিকতম সব অপারেশন নিয়ে, যেখানে আমরা কথা বলছি এন্ডোস্কোপি, ল্যাপারোস্কোপি নিয়ে, এবং আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান। আমরা বিরতির আগে কিন্তু জানলাম, এখন একটু জানবো যে এন্ডোস্কোপি যে একটা চিকিৎসা পদ্ধতি, এটা সাধারণত দেখা যাচ্ছে যাদের স্টমাকে আলসার আছে বা গ্যাস্ট্রিকের সমস্যা অতিরিক্ত হচ্ছে, সেসব ক্ষেত্রে এন্ডোস্কোপি সাজেশন করা হয় অনেক বেশি। আসলে এটার কারণ কি? থ্যাংক ইউ ডক্টর শারমিন অ্যাগেন। আসলে ওই যে এন্ডোস্কোপি, আমি এর আগে যেটা রিপিট করলাম যে এন্ডোস্কোপি হলো আপনি একটা ক্যামেরা বা একটা স্কোপ ইন্ট্রোডিউস করে দিয়ে, অনেক ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে লোকাল স্প্রে দিলেই এনাফ, রোগী কনসাস থাকে। তো এই ক্ষেত্রে আপনি কি করলেন, একটা মনিটরের হেল্প নিলেন, একটা ওয়্যার লাইক ম্যাটেরিয়াল যেটার সামনে একটা তার মানে ক্যামেরা লাগানো আছে, এইটা আপনি ইন্ট্রোডিউস করে দিলেন আপনার মুখ দিয়ে ইসোফেগাস ক্রস করে আপনার খাদ্যথলি পর্যন্ত। তাহলে হলো কি, এই জিনিসটা আপনার পুরো খাদ্যথলি আপনার সামনে, মনিটরের সামনে, আপনার চোখের সামনে। আপনি দেখলেন কোথায় আলসার আছে কিনা, কোথাও টিউমার আছে কিনা, কোথাও থেকে ব্লিড করতেছে কিনা বা ব্লিডিং হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে আপনি কি পারপাস সেভ করতে পারবেন? কোথাও থেকে ব্লিডিং হলে ব্লিডিংটা আপনি স্টপেজ করে দিতে পারবেন। আবার এটার ভিডিও রেকর্ড থাকে, আপনি সিডি দিয়ে দিতে পারবেন পেশেন্টকে আপনার কি সমস্যা হয়েছে, ব্লিডিংটা স্টপ করে দিতে পারলেন। এন্ডোস্কোপির যে আমরা যন্ত্রটা দিয়ে দেখছি, সেটা দিয়ে ব্লিডিংটা বন্ধ করা সম্ভব? ওইখানে আবার অ্যাসোসিয়েটেড যন্ত্রপাতি ওইটার মধ্যে দিয়ে ইন্ট্রোডিউস করা যায়, ভেরি মাইনর ছোট ছোট যন্ত্রপাতিগুলো। তো আপনি ব্লিডিংটা স্টপ করে দিলেন, রোগীটা কি হিল আপ হয়ে গেল। আপনি কোনো কারণে দেখলেন যে এখানে একটা টিউমার মনে হচ্ছে সাসপেক্টেড, সেই টিউমার থেকে আপনি একটু মাংস তুলে নিয়ে আসলেন, সেই মাংসটা আপনি বায়োপসি পরীক্ষা করতে পাঠাতে পারবেন যে ক্যান্সারের জীবাণু আছে কিনা। দিন আপনি আর একটা মনে হলো একটা ছোট্ট পলিপ, ঠিক আছে, এই পলিপটা ব্লিডিং বা অন্য কোনো প্রবলেমের কারণ, আপনি পলিপটাকেও কেটে নিয়ে আসতে পারবেন। তার মানে আপনি পলিপ কেটে নিয়ে আসতে পারতেছেন, ব্লিডিং স্টপ করতে পারতেছেন, সাসপেক্টেড ক্যান্সার চিন্তা করলে টিস্যুটাকে নিয়ে আসতে পারতেছেন হিস্টোপ্যাথোলজি বা বায়োপসির জন্য, এবং আপনি পুরাটাকে একটা সার্ভে করে আসতে পারবেন। এবং ইট ইজ ডকুমেন্টেড উইথ ভিডিও অ্যান্ড সিডি ইউর পেশেন্ট উইল টেক অ্যাট দ্য হোম। এটা খুব চমৎকার যে আসলে নানা রকম যে ইনভেস্টিগেশনগুলো করা হয়, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, আমাদের রোগীদের একটা আক্ষেপ থাকে যে এতগুলো টাকা খরচ করে এতগুলো কেন দরকার ছিল। আসলে তাদেরকে যদি ভিজুয়ালাইজ করে দেওয়া হয়
যে বুঝিয়ে দেওয়া যায় যে না আসলে এই সমস্যাটা আপনার শরীরে হয়েছে, যেটার জন্য দেখার জন্য আসলে আপনার এই পরীক্ষাটা করা, এটা কিন্তু দেখলে কিন্তু রোগীরাও অনেক বেশি স্যাটিসফাইড হয় এবং তারা কিন্তু দেখা যাচ্ছে চিকিৎসা নিতে আগ্রহ বোধ করে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে অপারেশনের ক্ষেত্রে অনেক কিন্তু অপারেশন করতে চায় না, তাই না? তো তাদের জন্য আপনারা যেটা বলেন যে এই যে মিনিমাম এক্সেস সার্জারি, হ্যাঁ, এই সার্জারিগুলো আসলে কি হতে পারে যেটা আসলে আপনারা এখন বর্তমান সময়ে অনেক বেশি করছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। এখন পুরো দুনিয়াটাই এখন মিনিমাম অ্যাক্সেস সার্জারির দিকে। মানে কি, এটা আমরা আলোচনা করে ফেলছি, জাস্ট আপনাকে অল্প পরিসরে একটু বলতেছি শারমিন। সেটা হচ্ছে অ্যাক্সেসটা আগে ছিল কি একটা বিগ ইনসিশন। অ্যাক্সেস মানে কি, আপনি আপনার টার্গেট জায়গায় যাওয়ার রাস্তাটা, ঢোকার রাস্তাটা, সেটা একটা বিগার ওয়ান ছিল, ব্যাপারটা তো তাই ছিল। এখন আমি বিগার নয়, স্মলার ইনসিশন কি হোল ক্রিয়েট করে রোবটের সাহায্য নিয়ে আমি এই অ্যাক্সেসটা মিনিমাম ডু করব, মিনিমাম হ্যান্ডেলিং করব টিস্যু, মিনিমাম ম্যানিপুলেশন করব, মিনিমাম ব্লিডিং করব, মিনিমাম স্কার করব, মিনিমাম ইনসিশন দেব, তাড়াতাড়ি আমার রোগীকে আমি বাসায় পাঠাবো। এইগুলার কনসেপশন থেকেই মিনিমাম অ্যাক্সেস সার্জারি, যেটা ল্যাপারোস্কোপিক সার্জারি, রোবোটিক সার্জারি, মানে সবকিছু মিলিয়ে হচ্ছে এইগুলাকে ব্রড লাইনে মিনিমাম অ্যাক্সেস সার্জারি বলা হয়। আচ্ছা, যেগুলো তো আসলে আমাদের সংক্ষেপে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই আপনি সুবিধাগুলো বললেন যে এই যে ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারি বা মিনিমাম অ্যাক্সেস সার্জারি, এই সার্জারিগুলো করলে দেখা যাচ্ছে রোগীকে হসপিটালাইজ থাকতে হচ্ছে না, কিন্তু বাসায় যখন চলে যাচ্ছে তখন কি তাদের মধ্যে কোনো রেস্ট্রিকশন দেয়া থাকে? হ্যাঁ, হসপিটালে থাকতে হয় না তা না, বাট মিনিমাম ওই ওপেন সার্জারি চাইতে। আর বাসায় হলো গিয়ে প্রত্যেকটা সার্জারি কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, এক একটা সার্জারির কিছু ইনস্ট্রাকশন ইউনিক ফর দ্যাট সার্জারি। সো ইউজুয়ালি আপনার ইউ উইল টেক সাম বেনিফিট ফ্রম মিনিমাম অ্যাক্সেস সার্জারি। এই কারণে আপনি যখন ডিসচার্জ হবেন হসপিটাল থেকে, তখন আপনার সার্জন অবশ্যই আপনার সংশ্লিষ্ট সার্জারির জন্য কি কি অ্যাডভাইস প্রয়োজন হয় এরকম কিছু উপদেশ আপনাকে অবশ্যই দিয়ে দিবে, এবং ইউ নিড টু ফলো দ্যাট। ওকে, এটা তো আসলে দেখা যাচ্ছে যে রোগীর সাথে এবং ডাক্তারের সাথে যে সম্পর্ক, সেই জায়গাটা থেকে তারা আসলে মানে কোথায় কোন অপারেশন হচ্ছে সেটার মাধ্যমে কিন্তু তারা বলে দিতে পারছে। এছাড়া যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন তাদের জন্য তো এই মিনিমাম সার্জারিটা তো খুব বেশি উপকৃত। ওবেস পেশেন্ট, যারা অনেক বেশি মোটা, এদের কিন্তু কাটতে হইলে অনেক কাটতে হয়, পেটের চর্বি জটিলতা বা বিভিন্ন জটিলতা থাকে, তো এদের ক্ষেত্রে ওই মিনিমাম অ্যাক্সেস সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি ভেরি গুড অ্যান্ড ফ্যান্টাস্টিক আউটকাম। আচ্ছা, এই যাদের বলেন যে আপনি ওবেস পেশেন্টদের কথা, যাদের কথা বলছেন, যে এরকম অনেকে আছেন যারা পেটে মেদ নিয়ে অনেক বেশি অস্থিরতায় থাকেন, এরকম শুধু পেটে না, অনেকে হাতে থাকে, থায়ে থাকে, এরকম থাকে, এই সেক্ষেত্রে কি এই যে এই চর্বিগুলো, এক্সট্রা যে চর্বিগুলো, এগুলো কি ল্যাপারোস্কোপির মাধ্যমে কি সারিয়ে তোলা সম্ভব? এটা আসলে কি বেসিক্যালি এইটা আর একটা সার্জারির আলাদা এন্টিটি। এটা হলো গিয়ে আপনার বিউটিফিকেশন সার্জারি বলেন, অথবা হলো গিয়ে আপনার ফেনোটাইপের ইমপ্রুভমেন্ট সার্জারি বলেন, ঠিক আছে, বা কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল অ্যাস্থেটিক সার্জারি যেটা বলেন। এই সার্জারির জন্য একটা ডেডিকেটেড ডিপার্টমেন্ট আছে, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি অনেক ওয়েল ডেভেলপ এবং দে আর ভেরি মাচ এক্সপার্ট ফর দ্যাট। তাদের কাছে ল্যাপারোস্কোপির মাধ্যমে কি করা সম্ভব? এই ব্যাপারগুলো বিভিন্ন নিউয়ার টেকনোলজি আছে, ওরা ওইগুলো বেসিক্যালি ইউজ করে, কিন্তু এটা একটা আলাদাই একটা এন্টিটি বা আলাদাই একটা ডিপার্টমেন্টই আছে যেখানে দে উইল ওয়ার্ক ফর দ্য কসমেটিক সার্জারি অথবা ফেনোটাইপিক ইমপ্রুভমেন্ট সার্জারি। আচ্ছা, তাহলে আমি এই ক্ষেত্রে একটু জানি যে আসলে আমাদের শিশুরা যারা আছে তাদের ক্ষেত্রে কি আসলে ল্যাপারোস্কোপি দেওয়া সম্ভব বা প্রয়োজন হয় কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা করে থাকি। আমরা ওই যে ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে ধরেন আমাদের বিভিন্ন ভাষায় যে অ্যাপেন্ডিক্সের অপারেশনটাই বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি, এবং বাকি অপারেশনও যে করা যায় না তা না। ল্যাপারোস্কোপিক সার্জারি তো আসলে ইউনিভার্সাল। এটা হলো গিয়ে এজ গ্রুপ, পেশেন্ট গ্রুপ, ঠিক আছে, এগুলো কনসিডার করা হয় ফর দ্য ফিটনেস অফ দ্য পেশেন্ট এবং হলো গিয়ে আপনার ফর দ্য অ্যাকসেপ্টেন্সি অফ দ্য পেশেন্ট, বাট হলো গিয়ে এরকম কোনো নির্দিষ্ট রেস্ট্রিকশন নাই, সেরকম কিছু নেই। তবে প্রয়োজন ভেদে শিশুদের ক্ষেত্রে করা যাচ্ছে। এই শিশুদের ক্ষেত্রে যদি কোনো অভিভাবক চান যে তার রোবোটিক সার্জারি করাবেন, সেক্ষেত্রে তো সম্ভব। হ্যাঁ, এক্স্যাক্টলি সম্ভব, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো রোবট ওইভাবে অ্যাভেলেবেল না, স্কিলও না, বাট আই থিঙ্ক দ্যাট ইন দ্য নিয়ার ফিউচার ইট উইল বি ভেরি ওয়েল ডেভেলপ থ্রু আউট দ্য নেশন। আর এখানে আরেকটা ব্যাপার হলো শারমিন, সেটা হচ্ছে আমরা যেটাকে এন্ডোস্কোপি বললাম, আরেকটা প্রসিডিউর হলো গিয়ে আপনার ক্লোনোস্কোপি। আচ্ছা, ক্লোনোস্কোপি ব্যাপারটা হলো আপনার একটা রোগী ধরেন দীর্ঘদিন ধরে কোলন, যেটাকে লার্জ ইন্টেস্টাইন বলি, পায়ুপথ থেকে উপরের দিকে, তো এই কোলনে কোনো কারণে পারেক্টাল বা পায়খানার রাস্তা দিয়ে তার ব্লিডিং হচ্ছে দীর্ঘদিন ধরে। এই ব্লিডিং এর সোর্সটা আপনাকে জানতে হবে, দেখতে হবে। এইগুলো দেখা যায় এই ব্লিডিংটা অথবা কোলনে আপনার একটা ক্যান্সার লুকানো আছে, একটা টিউমার লুকানো আছে, একটা আলসার লুকানো আছে। এইগুলো সাধারণত আপনার ইউজুয়াল যে ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, বাই দিস ইনভেস্টিগেশন ইউ উইল নট বি অ্যাবল টু ডিটেক্ট দ্যাট ওয়ান।
এগুলো ডিটেক্ট করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, তখন আবার ওই কোলোনোস্কোপির হেল্প নিতে হবে। আপনি আপনার পাইপথ দিয়ে একটা ক্যামেরা ইন্ট্রোডিউস করে দিবেন, যথারীতি পাইপথ দিয়ে এটা উপরে লার্জ ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এভাবে ঢুকে গিয়ে পুরো কোলনটাকে সে দেখবে এবং কোথাও যদি ব্লিডিং এর কোনো ব্যাপার থাকে সেটাকে সে সেটেল ডাউন করবে। টিউমার থাকলে সাসপেক্টেড সেখান থেকে বায়োপসি টেস্ট নিবে হিস্টোপ্যাথোলজি করার জন্য। আবার এইদিকে যদি দেখা যায় কোনো অন্য কোনো ডিজিজ আছে সেটাকেও সে আপনি দেখতে পারবেন, ডায়াগনোসিস করতে পারবেন, আবার ট্রিটও করতে পারবে, ট্রিটও করতে পারবে। আসলে এটা অনেকটা এন্ডোস্কোপির মতো। এন্ডোস্কোপি হলো দুইটাকেই বলে জিআই এন্ডোস্কোপি, উপরের অংশে দেখাটাকে বলে আপার জিআই এন্ডোস্কোপি, নিচের অংশটাকে দেখা পাইপথ থেকে ভিতরের দিকে দেখাটাকে বলে ক্লোনোস্কোপি। ক্লোনোস্কোপি যারা করে তারা বলে যে অনেক বেশি ব্যথা হয় বা খুব ব্যথা এই সময়টাকে পায়, সেক্ষেত্রে কি তাদের পুরো অবশ করে করা হয় নাকি মানে শুধুমাত্র ওই জায়গাটা অবশ করেই করা হয়, কি প্রচন্ড ব্যথা পায়? দিস ইজ ভেরি গুড কোশ্চেন, বিকজ এটা আমাদের আসলে আমাদের তো বিভিন্ন কনসেপশন থাকে, ভুল কনসেপশনও অনেকের থাকে। বাট অ্যাজ এ সার্জন বা অ্যাজ এ ডাক্তার হিসেবে এটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনাকে ইনফর্ম করা যে আপনার আসলে কি এই কনসেপশনটা ভুল বা সঠিক। না, ক্লোনোস্কোপি তো ওইভাবে ব্যথার হয় না, আর অ্যানেস্থেসিয়ার দেওয়ারও খুব প্রয়োজন হয় না। এখন ব্যক্তিগতভাবে যদি কেউ চায় যে না আমার ফিয়ারনেস আছে, বাট কোলোনোস্কোপিতে একটা ডিসকমফোর্ট বা অস্বস্তি হতে পারে, বিকজ আপনি কোলোনোস্কোপিতে যেই কোলনটাকে দেখতেছেন ওইটা গ্যাস দিয়ে অথবা পানি দিয়ে অনেক সময় ডিস্টেনশন করার প্রয়োজন হয়, অথবা আপনার কোলনটা যদি একটু ডিস্টেন্ডেড হয়, ইন দ্যাট সিচুয়েশন আপনার একটু অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অস্বস্তি, ভার ভার ভাব লাগতে পারে। এই সিচুয়েশনগুলো যদি আপনি এড়াইতে চান যে না আমি এগুলো চাচ্ছি না, ইন দ্যাট সিচুয়েশনে আপনি নিজেই চেয়ে নিলেন যে আই উইল গো উইথ অ্যানেস্থেশিয়া, সেটা সেট আপ আছে, বাট ইউজুয়ালি প্রয়োজন হয় না, আর ইউজুয়ালি কোনো ব্যথাও হয় না। এটা ভেরি স্মুথ একটা প্রসিডিউর এবং এইটা রুটিনলি একটা পার্টিকুলার এজের পর করা উচিত, কারণ আপনি কিন্তু আপনার ক্লোনকে চোখে দেখতেছেন না। আপনি এটা করলেন ভেরি ইমিডিয়েট পিরিয়ডে, দেখা গেল আপনার একটা টিউমার ডায়াগনোসিস করে ফেললেন, যেটা আপনি কিউরেটিভ সার্জারি করা সম্ভব, বাট আপনি লেট পিরিয়ডে করলেন, এত বিগ টিউমার, এত জায়গায় স্প্রেড হয়ে গেছে ক্যান্সারটা যে ইউ হ্যাভ নাথিং টু ডু। তো সো আপনি যদি চান ভেরি আর্লি ডায়াগনোসিসের জন্য, ইউ ক্যান গো ফর দ্য ক্লোনোস্কোপি। ক্যান্সারের সিম্পটমগুলো অনেক সময় দেখা যায় প্রথমে কিন্তু বোঝা যাচ্ছে না, একদম দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে সেই লাস্ট স্টেজগুলোতে গিয়ে সাধারণত এই সিম্পটমগুলো দেয়। সেক্ষেত্রে আসলে স্ক্রিনিং এর কথা যেটা বলছেন যে এটা কিন্তু আসলে আপনার টার্মিনোলজিটা ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। স্ক্রিনিং, আপনি আর্লি ডায়াগনোসিস করতে চান, আপনি বলেন একটা রোগকে আপনি 100 এককে গিয়ে ডায়াগনোসিস করলেন, আর একটা রোগকে আপনি 2 একক যখন বাড়ছে তখন ডায়াগনোসিস করলেন, হুইচ আউটকাম ইজ বেটার? ভেরি আর্লি ওয়ান করলে তো সেটা মাস্ট বি বেটার, কারণ এখন কিন্তু স্ক্রিনিং প্রসেস কিন্তু চলে আসছে। যেমন ব্রেস্ট ক্যান্সারে কিন্তু আমরা একটা পুরো মাস কিন্তু পাচ্ছি যে স্ক্রিনিং এর একটা মাস, তাই না? সেরকম কিন্তু আমি চাইলে আমার কিন্তু কোলনগুলো কিন্তু আমি চেকআপের মধ্যে যেতে পারি, কিন্তু আপনি বলেন যে একটা বয়সের পরে নিয়মিত এটা করা উচিত, চেকআপ করা যেতে পারে আর কি। হ্যাঁ, সেটা কোন বয়স থেকে করলে ভালো? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আমাকে মাথায় রাখতে হবে। একটা ব্যাপার হলো গিয়ে আমার ওই সংশ্লিষ্ট পেশেন্ট তার ফ্যামিলি হিস্ট্রি বা প্যাটার্নটা কি। অনেকের কোলন ক্যান্সারের হিস্ট্রি আছে ফ্যামিলি, ঠিক আছে, তারা কিন্তু তাদের হবেই ব্যাপারটা কিন্তু তা না, আপনি ফিয়ারনেসের মধ্যে নিয়ে যান না। অনেকে ভয় পেয়ে যায়, আমার বাবার ছিল, আমার দাদার ছিল, আমার হবেই, এরকম না। হ্যাভ এ চান্স, আর আমারও তো চান্স আছে, আমার বাবার নাই, আমারও তো চান্স আছে, বাট আপনার হইতে পারে চান্সের পার্সেন্টেজটা বেশি। যেহেতু আপনার চান্সের পার্সেন্টেজটা বেশি, আপনি 45-50 ইয়ার্সের উপরে চলে গেছেন, ইন দ্যাট সিচুয়েশনে আপনি ইয়ারলি করতেই পারেন, ইয়ারলি একটা কোলোনোস্কোপ করতেই পারেন, বিকজ এটা ওপিডি প্রসিডিউর, আউটডোর প্রসিডিউর। আপনি যাবেন কোলোনোস্কোপ করবেন, আধা ঘন্টার মধ্যে আপনি বাসায় চলে যাবেন। সো এটা তো ইটস নট এ বিগার ওয়ান। এই কারণে আপনি যেহেতু ভালনারেবল গ্রুপ, ইউ হ্যাভ দ্য ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ক্লোন ক্যান্সার, ইউ আর সাসেপ্টেবল গ্রুপ, দ্যাটস ওয়াই ইয়ারলি ধরেন অথবা পার্টিকুলার একটা টাইম পিরিয়ড অ্যাকর্ডিং টু দ্য সাজেশন অফ ইউর সার্জন, ইউ ক্যান গো ফর দ্য কোলোনোস্কোপি। সেটা করা যেতে পারে, কারণ এটা খুবই একটা মানে সহজ একটা পদ্ধতি, সেটা কিন্তু যে কোনো জায়গায় করতে যেমন বলছেন যে আপনি যে কোনো আউটডোরে গেলেও করা যাবে, সেক্ষেত্রে তো সরকারি হাসপাতালগুলোতে সবসময় অ্যাভেলেবলই হচ্ছে। ওই করেসপন্ডিং বা সংশ্লিষ্ট যারা করে তাদের কাছে যেতে হবে, অবশ্যই তাদের কাছে যেতে হবে, কিন্তু সেটা সরকারি বা বেসরকারি যদি যায়, যেটা আছে যে কোনো প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সেখানে গেলেও তো তারা সহজে করে দিতে পারছে। আর যেহেতু এটা কোনো সাইড ইফেক্ট নাই, তাহলে বছরে একবার করাটা সম্ভব নাকি করলে সেক্ষেত্রে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। ওই আমার পেশেন্টটা কতটা রিস্কি এবং ওই পেশেন্টের সিম্পটোমেটিক ম্যানিফেস্টেশনের উপরে এইটা ক্যালকুলেট করবে সার্জন অথবা ফিজিশিয়ান দেখে।
দেখে যে আপনার কোলোনোস্কোপিতে যাওয়া উচিত কি উচিত না, আর গেলেও কি ফ্রিকোয়েন্সিতে যাওয়া উচিত, কোন ফ্রিকোয়েন্সিতে এইটা ডিসাইড করবে ইউর ফিজিশিয়ান অর ইউর সার্জন। ওকে, সেক্ষেত্রে আসলে চিকিৎসকের সাথে পরামর্শ শরণাপন্ন হওয়া করা উচিত। এবং বছরে একবার করে চেকআপে যাওয়াটা এটা আমার মনে হয় প্রেফারেবল অনেক বেশি। হেলথ কনসিয়াস। আমরা সময় হয়ে গেছে আমাদের, একটা ছোট বিরতি নিয়ে আমরা বিরতি থেকে এসে কিন্তু বাকি আরো অনেক কিছু জানবো। থ্যাংক ইউ দর্শক, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম আধুনিকতম সার্জারি সম্পর্কে জানছি, এবং এই সার্জারিগুলোর মধ্যে আছে ল্যাপারোস্কোপি, এন্ডোস্কোপি এবং রোবোটিক সার্জারিও কিন্তু। এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান। আমরা কিন্তু সব সম্পর্কে জেনে গেলাম যে আসলে এন্ডোস্কোপি কিভাবে করা হয়, কোলোনোস্কোপি কাদের জন্য করাটা প্রয়োজন অনেক বেশি, এবং রোবোটিক সার্জারি সম্পর্কে আমরা খুব বেশি আশাবাদী যে ভবিষ্যতে আমরা বাংলাদেশেও কিন্তু খুব রোবোটিক সার্জারি কিন্তু অ্যাভেলেবেল দেখব, এবং এর মাধ্যমে আসলে চিকিৎসা নিয়ে খুব দ্রুততম সময়ে সুস্থ হয়ে যাওয়াটা সম্ভব। কিন্তু এই যে এত ধরনের নতুন নতুন সব সার্জারিগুলো আসছে, এবং এর মাধ্যমে চিকিৎসা নিয়েও আমাদের রোগীরা অনেক বেশি সুস্থ হয়ে যাচ্ছে খুব দ্রুত, কিন্তু এর কি আসলে ভবিষ্যতে কোনো এমন কোনো হতে পারে যে এই অপারেশনগুলোর কারণেই কোনো একটা সাইড এফেক্ট হলো? কেন আগে তো দেখা যাচ্ছে যে বড় যে অপারেশনগুলো করা হতো সেগুলো করার পরেও ভবিষ্যতে কোনো না কোনো একটা সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এই মিনিমাম সার্জারিগুলো করার পরে কি কি ধরনের আসলে সাইড এফেক্ট থাকতে পারে? আসলে কি বেসিক্যালি আপনি কোনো অপারেশনই তো আপনি টোটালি অ্যাবসলিউটলি রিস্ক ফ্রি না। আপনাকে তো কিছু রিস্ক এর মধ্যে মেনে নিয়েই আপনাকে একটা সার্জারি বা একটা ইন্টারভেনশনে যেতে হবে। বাট আমাদের মেইন প্ল্যানটা কি শারমিন, ডক্টর শারমিন, আমাদের মেইন প্ল্যান হলো গিয়ে সেফ সার্জারি এনশিওর করা। আমরা উইল ডু আওয়ার লেভেল বেস্ট। আমরা একটা স্কিল টিম থাকবো, যেই টিমের মধ্যে আমাদের সবচেয়ে বড় অংশগ্রহণ থাকবে অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্টের, এবং অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্ট আমাদেরকে হেল্প করবে হাউ উই উইল ডু দ্য সেফ সার্জারি ফর মাই পেশেন্ট। আমাদের একটাই মোটো, সেটা হচ্ছে আমার পেশেন্টের জন্য সেফটি এনশিওর করা। আর সেফটি এনশিওর করতে গেলে আমাদের কারো সাহায্য নিতে হবে। ধরেন আমার পেশেন্টের ডায়াবেটিক্স আছে, আমার পেশেন্টের হাইপোথাইরয়েড আছে, আমার পেশেন্টের হলো গিয়ে ইসকেমিক হার্ট ডিজিজ আছে। তো এখন আমি আমার পেশেন্টের সার্জারিতে যাব ঠিকই, বাট আমার পেশেন্টের এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে এক টার্মিনোলজি বলে অপটিমাইজেশন। অপটিমাইজেশন মানে কি? আই উইল টেক হেল্প ফ্রম মাই কার্ডিওলজিস্ট কলিগ, I will take help from my endocrinologist colleague, যে ভাই আপনি ওনার হরমোন বা ওনার ডায়াবেটিক্সটাকে আপনি নিয়ন্ত্রণে এনে দেন। কার্ডিওলজিস্ট ডক্টর সাহেব, আপনি ওনাকে দিয়ে আমাকে অ্যাপ্রুভাল দেন যে মাই পেশেন্ট ইজ ফিট ফ্রম দ্য হার্ট ফর অ্যানেস্থেসিয়া। যখন কার্ডিওলজি আমাকে ওপিনিয়ন দিবে যে হি অর শি ইজ ফিট ফর দ্য অ্যানেস্থেসিয়া, যখন নেফ্রোলজিস্ট দিবে কিডনির জন্য, যখন অ্যানেস্থেসিওলজিস্ট বলবে যে সে তাকে এখন একটা সেফ অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, তখনই আমরা সেফটি এনশিওর করে উইল গো ফর দ্য সার্জারি। মানে একটা বড় টিম নিয়ে আসলে কাজ করা। এক্স্যাক্টলি, এটা কারো একক কৃতিত্বের ব্যাপার না, এটা একটা টিম অ্যাপ্রোচ, এবং টিমে সবার সাথে একটা স্কিলফুল একটা নলেজ নিয়ে আমরা একটা সেফ সার্জারি এনশিওর করব ফর মাই পেশেন্ট। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ সার্জন। এক্স্যাক্টলি, আসলে এই টিমটা নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে সবাই মিলে একসাথে থাকলে অপারেশনটা ভালো হয়, একজন পেশেন্টের জন্য অনেক বেশি স্যাটিসফ্যাকশন একটা জায়গা থাকছে যে তার অপারেশনটা কতটুকু 100%লি থাকছে। তারপরে তো টুকটাক যে জিনিসগুলো থাকে যে মানে কোনো একটা অসুবিধা হতে পারে বা 100% হচ্ছে না, সেরকম তো ড্রব্যাক তো থাকছেই, সেটা তো আসলে প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রেই থাকে। হ্যাঁ, এই ড্রব্যাকটা থাকতেছে, এই ড্রব্যাকটাকেও আমরা অপটিমাইজেশন বা মিনিমাইজেশন করতে চাই। সেটা কিভাবে মিনিমাইজেশন করতে চাই? এই মিনিমাইজেশন হলো রেসপন্সিবিলিটি অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড সার্জন অর ডক্টর। বিকজ ডু ইউ নো দ্যাট আমাদের আগের কনভেনশনাল রিলেশনশিপগুলো থেকে কিন্তু আমরা অনেকটা সরে এসেছি। আমরা এটা একটা স্বাস্থ্য, এটা কি আমি আমার স্বাস্থ্য সেবাটাকে আপনি হয়তোবা ক্রয় করতেছেন আমার কাছ থেকে, তাই না? আমি আমার সেবাটা আপনাকে দিচ্ছি, আর এই সেবাটা আপনি যেহেতু ক্রয় করতেছেন আমার কাছ থেকে, সো একটা রেসপন্সিবিলিটি অ্যান্ড রিলেশনশিপ বিল্ড আপ হয়। ইন দ্যাট সিচুয়েশনে আপনি বাসায় চলে গেলেন ডিসচার্জ নিয়ে, ইন দ্য মিন টাইম সেভারালস মিডিয়া আছে টু কমিউনিকেট উইথ মি। আপনি একটা রিমোট এরিয়াতে চলে গেলেন, আপনি চিন্তা করেন নাও উই আর ইউজিং হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, ওভার ফোন, ইউ উইল জাস্ট কমিউনিকেট উইথ মি, ডক্টর আই এম ফিলিং দ্যাট টাইপ অফ প্রবলেম, এবং আপনি অডিও ভিডিও আপনি হেল্প নিতে পারেন, এবং ইউর ডক্টর উইল সি দ্যাট। আপনি টেকনাপে আসছেন, ইউর ডক্টর উইল অ্যাডভাইস দ্যাট ইমিডিয়েট পিরিয়ড ইউ উইল ডু দ্যাট।
জাস্ট ইউ উইল ডু দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ এ সাম টাইম, দ্যাট টাইম ইউ ক্যান কাম টু মি। একদম, কেন এখন আসলে যোগাযোগ মাধ্যমটা এত Yes, সহজ হয়ে exactly. গেছে সহজ হয়ে যেটা গেছে। আসলে সুবিধা প্রত্যেকের নেওয়া উচিত। একজন শুধুমাত্র যে চিকিৎসক ব্যস্ত থাকছেন তিনি আমার সাথে রেসপন্স করছেন এই জায়গাটা না, আমার রোগীকেও আসতে হবে যে না আপনি আসেন আমাকে জানান যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই কমিউনিকেশনটাকে যদি আসলে সঠিকভাবে মেনটেন করা যায় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা কমে যায়। তারপর অপারেশনের ক্ষেত্রগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো কিন্তু সবাই ভয় পাচ্ছে। এখনো কিন্তু পরিবারে যদি কাউ নিজেকে বলা হয় যে আপনার কালকে অপারেশন, সেও ভয় পায়, বা পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রে একই রকম অবস্থা। আসলে তাদের জন্য কি বলবেন যে তাদের জন্য যে আসলে মিনিমাম সার্জারি যেটার কথা আমরা বলছি যে এই সার্জারিগুলো করলে তারা কতটুকু উপকৃত হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি শারমিন, আপনি ব্যক্তি জীবনে চিন্তা করে দেখেন, আপনি একজন ডাক্তার, আপনি চিন্তা করেন তো অপারেশনের টেবিলে নিজেকে চিন্তা করা যায়? ওই বড় বড় লাইট জ্বলতেছে, লাইটের নিচে টেবিলের মধ্যে আমি, একদমই চিন্তা করা যায় জিনিসটাকে? আপনার শরীরে কেউ একজন ছুরি ঠেকাবে, নাইফ দিয়ে ইনসিশন দিবে, এটা কি আপনি চিন্তা করতে পারেন? মানে অকল্পনীয় ব্যাপার, অকল্পনীয় একটা স্বাভাবিক। সো এই যে ব্যাপারগুলো, একটা ফিয়ারনেস, একটা কষ্ট অথবা একটা শঙ্কা, এটা তো থাকবেই, বাট এই ফিয়ারনেস, কষ্ট বা শঙ্কাটাকে আপনাকে, আমার দায়িত্ব এটাকে কমিয়ে আনা অথবা জিরোতে নিয়ে আসা। আর সেইটার জন্যই আপনি যখন পেশেন্ট তখন আপনি জাজমেন্ট করবেন আমার সার্জন এই অপারেশনের জন্য ক্যাপাবল কিনা, এক্সপেরিয়েন্স কিনা, নলেজিয়াস কিনা। এটা আপনার রেসপন্সিবিলিটি। আপনি আপনার সেবাটা বুঝে নেন, আপনি আপনার সেবাটা কার কাছ থেকে ক্রয় করবেন এটা তো আপনাকে বুঝে নিতে হবে, তাই না? মানে ডাক্তার নির্বাচন করা ব্যাপারটাও কিন্তু একটা, হ্যাঁ, আপনি আপনার সেবাটা বুঝে শুনে স্কিলফুল, নলেজিয়াস এরকম একজনের কাছ থেকে আপনি আপনার সেবাটা ক্রয় করবেন অথবা সেবাটা নিবেন। এটা আপনাকে, আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা তো একজন যখন হাসপাতালে যাচ্ছে, যে সার্জারি বিভাগগুলো আছে সেখান থেকে কিন্তু তারা ডক্টর দেখে বলছে। তাছাড়াও যদি আমরা একটু জানতে চাই যে ঢাকাতে আসলে কোন কোন জায়গায় ভালো ল্যাপারোস্কোপি বা এন্ডোস্কোপি করা হয়, এই বিষয়টা যদি একটু বলেন, বা রোবোটিক সার্জারি যদি কেউ করতে চান কোন কোন জায়গায় আসলে শরণাপন্ন হতে পারে? আসলে কি এখন প্রথম ব্যাপারটা হলো রোবোটিক সার্জারিটাকে আমরা একটু সাইড করে ফেলি, এর কারণ হলো এটা এখন অ্যাভেলেবেল না বাংলাদেশের প্রেক্ষাপটে। সো ইন দ্য ফিউচারে এটা অ্যাভেলেবেল হবে, দেন উইল বি কনসার্ন ফর দ্যাট। এটা একটা ব্যাপার। আর ল্যাপারোস্কোপিক সার্জারির ব্যাপারে আমি বলবো এইটা এখন আর একটা ভেরি বিগ অ্যান্ড লাক্সারিয়াস ইস্যু না। এটা এখন একেবারে, আমি তো প্রথমেই মেসেজ দিলাম আপনাকে যে এটা একটা উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। সো আপনি যদি গভর্নমেন্ট সেট আপ চিন্তা করেন ফর ইন জেনারেল, আপনি গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো আছে, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সরওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, হোয়াট এভার ইট ইজ, এই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে প্রত্যেকটাই ল্যাপারোস্কোপিক সার্জারি ওয়েল ডেকোরেটেড, এবং এখানে এনাফ ফ্যাসিলিটি আছে এবং এনাফ কোয়ালিফাইড সার্জন বা ডাক্তার আছে এই গভর্নমেন্ট প্রত্যেক সেট আপে। এরপর আপনার প্রাইভেট সেট আপের যে মেডিকেল কলেজগুলো চিন্তা করেন, অথবা মেডিকেল কলেজ ছাড়াও এমনিও যে ক্লিনিক্যাল সেট আপগুলো চিন্তা করেন, এইগুলোতেও এখন ল্যাপারোস্কোপিক সার্জন আছেন এবং ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট আছে এবং ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সলিউজ্জামান, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদের এত সুন্দর চমৎকার কিছু ধারণা দিয়েছেন। শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ ডক্টর শারমিন। আমার হলো গিয়ে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডাক্তার অর সার্জন। আমি আসলে ডাক্তার হয়েছি কাদের জন্য? এদের জন্যই তো। আমার বাবা, আমার মা, আমার পরিবার এবং আমার সোসাইটির ডেডিকেশন এর কারণেই কিন্তু আজকে আমি ডাক্তার। তাদের অর্থের কারণেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি চিপার রেটে পড়ার মতো একটা সুযোগ পেয়েছি। সো এইটা আমার সামাজিক দায়বদ্ধতা, এইটা আমার পারিবারিক দায়বদ্ধতা, এটা আমার রিলিজিয়াস দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি। সেটা হচ্ছে আমি এবং আমরা ডাক্তাররা সবসময় চেষ্টা করব আপনাদের জন্য একটা ভালো, একটা সেফ, একটা নিরাপদ সার্জারির ব্যবস্থা করা। আর এই সেফ আর নিরাপদ সার্জারি করতে গিয়ে আমরা যেমন আমাদের নলেজকেও প্রাধান্য দেব, আমরা পড়বো, শিখবো, নলেজের ইম্পর্টেন্স দেব। ইন দ্য মিন টাইম উইল টেক হেল্প ফ্রম দ্য টিম। যেই ডিপার্টমেন্টের সাহায্য দরকার হয় তাদের সাহায্য নিয়ে আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে, আমি আমার ধর্মীয় দায়বদ্ধতা থেকে, আমি আমার পারিবারিক দায়বদ্ধতা থেকে আমি আমার রোগীর জন্য একটা নিরাপদ অপারেশনের ব্যবস্থা করব। এটাই আমার রোগীদের প্রতি কমিটমেন্ট। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কথাগুলো বলার জন্য এবং আমাদের দর্শকদেরও আসলে বুঝতে সুবিধা করে দেওয়ার জন্য। কারণ আমরা অনেক সময় কিন্তু ভুলে যাই যে চিকিৎসকরা কিন্তু সবসময় রোগীদের ভালোর জন্যই চেষ্টা করে, এবং এই যে ছোটোখাটো বা বড় ধরনের যে অপারেশনগুলো আছে, এই বড় ধরনের অপারেশনগুলো খুব সংক্ষেপে ছোট মাধ্যম দিয়ে যদি সহজ করে তোলা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রোগীদেরই অনেক বেশি উপকৃত হবে। তাই অপারেশনকে ভয় না পেয়ে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ধরনের ল্যাপারোস্কোপি বা
এন্ডোস্কোপিক যে সার্জারিগুলো আছে সেগুলো কিন্তু সহজে নিতে পারেন ভালো একজন চিকিৎসক নির্বাচন করে। তাই ভয় না পেয়ে আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই বছরে একবার করে হলেও একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং নিজের শরীরে কি ঘটে যাচ্ছে ভিতরের অঙ্গগুলো সেগুলো কিন্তু একবার করে পরীক্ষা করতে পারেন। স্ক্রিনের মাধ্যমে কিন্তু প্রাইমারি পজিশনে অনেক ধরনের জটিলতম রোগেরও কিন্তু সহজ সমাধান করা সম্ভব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।